হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক। চলে এসেছি আবার একটা নতুন ক্লাসে। আজকে তোমাদের বড় প্রশ্ন ক্লাস এনেছি, কিন্তু আজকে রাশিবিজ্ঞান এবং পরিমিতির অঙ্কগুলো দিব তোমাদের। ঠিক আছে, যে 14 দাগের যে অঙ্কগুলো আছে আর 15 দাগের অঙ্কগুলো আছে তোমরা চেয়েছিলে, আমি সেই অঙ্কগুলো আবার নিয়ে চলে এসেছি আমি। তো আজকে দেখো তোমাদের নিয়ে জন্য এসেছি পরশো টেস্ট পেপার 2025 পেজ 376 পাতা আর 380। আমরা এখানে দুটো স্কুল থেকে নিয়েছি, দুটো স্কুল থেকে অঙ্কগুলো করাবো, 14 দাগের এবং 15 দাগের অঙ্কগুলো, পরিমিতি আর রাশিবিজ্ঞানের অঙ্কগুলো আমরা করাবো। তো তোমরা এই পেজগুলো খেয়াল করবা যে 376 পাতা এবং 380 পাতা। প্রথম স্কুলে যেটা আছে 376 পাতা আছে স্কুলটা, আর পরের স্কুলটা দেখবা 380 পাতা আছে। যে বড় প্রশ্নগুলো আছে সেই বড় প্রশ্নগুলো 14 দাগের অঙ্ক এবং 15 দাগের অঙ্ক আমি এই বই থেকে তোমাদের করাবো অঙ্কগুলো। তোমরা জানো আমি পরশু টেস্ট পেপার থেকে অঙ্ক করাই। তো চলো তোমাদের বইটা খুলতে হবে এবং অঙ্কগুলো করতে হবে। ক্লাস শুরু করার আগে আমি তোমাদের বলবো তাড়াতাড়ি ভিডিওটা লাইক করে দাও এবং বন্ধুদের কাছে ভিডিওগুলো শেয়ার করে দাও, এবং যারা নতুন আছো এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এরকম ক্লাস পাওয়ার জন্য। তো চলো আজকের অঙ্কগুলো আমরা দেখে নিচ্ছি। তো 14 অঙ্কগুলো করাবো, 14 একের অঙ্কটা। তো 14 দাগের থেকে অঙ্ক শুরু হবে আমাদের, পরিমিতির অঙ্কগুলো আছে 14 দাগের অঙ্ক। তো দেখো 14 একেরটা কী বলছে, 4.2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি সোনার নিরেট গোলক পিটিয়ে 2.8 সেমি ব্যাসের একটি লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলে দণ্ডটির দৈর্ঘ্য কত হবে। তাহলে আমরা এখানে দণ্ডের দৈর্ঘ্য বা উচ্চতা ধরে নিব। তাহলে ধরি দণ্ডের দৈর্ঘ্য বা উচ্চতা, যেটা হচ্ছে চঙাকৃতি দণ্ডটা আমাদের দণ্ডের দৈর্ঘ্য বা উচ্চতা আমরা কত ধরে নেব, এই ধরে নিলাম। ওকে, এখানে আমরা এককটা দিতে পারবো, সেমি দিতে পারবো, এই সেমি। এবার এখানে দেখো গোলকের কিন্তু ব্যাসার্ধ বলে দিয়েছে। এখানে গোলকের আয়তনটা দণ্ডের আয়তনটা সমান হবে, কারণ গোলকটাকে পিটিয়ে দণ্ড তৈরি করছে। তাহলে আমরা গোলকের আয়তনটা কী লিখব, 4/3 পাই আর কিউব। আর বলতে এখানে দেখো গোলকের ব্যাসার্ধ বলেছে 4.2 তার কিউব, এটা হচ্ছে গোলকের আয়তন। আর দণ্ড বলতে চঙের আয়তনের সূত্র তোমরা জানবা পাই, ঠিক আছে, আর স্কোয়ার। এখানে আর কত হবে, দেখো আর বলতে এখানে দেখো ব্যাস দেওয়া আছে, দণ্ডের ব্যাস আছে 2.8। তাহলে ব্যাস যদি 2.8 হয় তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসকে 2 দিয়ে ভাগ করো। তো এটা হবে আমাদের চঙের ব্যাসার্ধ, আর ইন্টু উচ্চতা পাই আর স্কোয়ার এইচ, এটা চঙের আয়তন। আর গোলকের আয়তন 4/3 পাই আর কিউব। ঠিক আছে, তোমাদের সূত্রটা জানতে হবে। এখান থেকে আমাদের এইচের মানটা বের হবে, পাই আমরা কেটে দিচ্ছি। তাহলে বা 4/3 এটা আমরা 3বার গুণ করতে পারবো, কিউব আছে 4.2, আর এখানে এটা 2বার গুণ হয়ে যাবে। কাটাকাটি করতে পারো। দেখো এখানে দেখো দশমিক, আমরা এই দশমিক আর এই দশমিক এদিকে 2 দশমিক এদিকে 2 দশমিক উঠাতে পারবো। দেখো একটার পর দশমিক এখানে একটার পর দশমিক উঠে যাবে। আর এখানে কাটাকাটি করলে এটা হয়ে যাবে কত, 14। আর এটা কত হবে, এটা 14। আচ্ছা আমরা 7 দিয়ে কাটাকাটি করি, 7 2 14, 7 6 42, এই যে 7 6 42। আবার 7 দিয়ে 14, 7 6 42, ঠিক আছে। এবার 2 3 6 আর 2 3 6, এই যে আমাদের কাটাকাটি। আর কত কাটাকাটি করব, 3 দিয়ে এই 3 কাটাকাটি করে দিই। আমাদের কিন্তু এদিকে কিচ্ছু নাই, আমাদের বেঁচেছে এদিকে কে আছে এটা লিখি। এখানে 4 আছে, এটা 4.2 আছে, আর এখানে 3 আছে, আর কেউ নাই এইচ। এদের গুণ করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। দেখো তাহলে এইচের মানটা আমরা দেখতে পাচ্ছি 4 3 12 ইন্টু 4.2। তাহলে গুণ করো, 12 দিয়ে 24 4, আর 12 4 48, 48 ওদিকে 2 50, একটার পর দশমিক বসিয়ে দিলাম। তা দেখো এটাই আমাদের এইচের মান। তা আমরা পেয়ে গেলাম দণ্ডের দৈর্ঘ্যটা। তাহলে অতএব দণ্ডের দৈর্ঘ্য যেটা আমাদের বের করতে বলেছিল, দণ্ডের দৈর্ঘ্য কত পাবো, 50.4 সেমি। এটাই আমাদের অ্যান্সার। এবার 2 নম্বর অঙ্কটা দেখো কি বলছে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে এবং 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন। ঠিক এই 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা নির্ণয় করো। আচ্ছা তাহলে এখানে দেখো তাঁবুর উচ্চতা, মানে তাঁবুটা এখানে কিন্তু শঙ্কু আকৃতি। তা আমি একটা শঙ্কু আকৃতি তাঁবু তৈরি করছি, আমাদের শঙ্কুর ছবিটা আঁকতে হবে। তাহলে এই যে আমাদের একটা শঙ্কুর ছবি, তবে আমরা একটা এঁকে দিলাম। তা হচ্ছে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আমরা আর ধরে নিলাম, ঠিক আছে।
আচ্ছা, উচ্চতা এই ধরে নিলাম, এটা হচ্ছে তির্যক উচ্চতা। তির্যক উচ্চতা কাজে লাগবে না এখানে। এবার দেখো এখানে যেটা বলেছে আমাদের, এখানে যে একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে, তাই না? এখানে 11 জন লোক থাকে। তাহলে এখানে দেখো প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে, মানে প্রত্যেক লোকের জন্য একজন লোকের জন্য। তাহলে একজনের জায়গা লাগে 4 বর্গমিটার, তাহলে 11 জনের কত লাগবে? ঠিক আছে, এখানে দিকে দেখো একজনের জায়গা লাগে, একজনের জায়গা কত লাগে? 4 বর্গমিটার লাগে, 4 বর্গমিটার। ঠিক আছে, তাহলে 11 জন লোক এখানে দাঁড়াবে তাঁবুতে। তাহলে 11 জনের জায়গা লাগে কত? তাহলে গুণ হবে এখানে, তাহলে 4 গুণিত 11 গুণ করে কত যাবে এখানে? 44 বর্গমিটার এত জায়গা লাগবে। তাহলে এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে কি? এটা হচ্ছে ভূমির কি পেয়ে গেলাম? ভূমির ক্ষেত্রফলটা পেয়ে গেলাম, তাই না? কতটা জায়গা এই লোকগুলো দাঁড়াচ্ছে, 11 জন লোক। তাহলে এখানে কিন্তু শঙ্কুর ভূমির ক্ষেত্রফল পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ যদি আর ধরে নিই, ধরি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আমরা আর ধরে নিলাম, আর মিটার। এবার অতএব আমরা বলবো শঙ্কুর ভূমির ক্ষেত্রফলটা আমরা বের করব। শঙ্কুর ভূমির ক্ষেত্রফলটা আমরা কি জানি? যে পাই আর স্কোয়ার। ভূমিটা তো একটা বৃত্ত আকৃতি, ব্যাসার্ধ আর ধরে বললে, তাহলে আমাদের শঙ্কুর ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, ব্যাসার্ধ আর ধরে। ঠিক আছে, এত বর্গ মিটার। আচ্ছা দেখো, তাহলে শঙ্কুর ভূমির ক্ষেত্রফল পেলাম এটা, আর এটা আবার শঙ্কুর ভূমির ক্ষেত্রফল। তাহলে এই দুটো কিন্তু আমাদের সমান হবে। তাহলে পাই আর স্কোয়ার সমান কত? 44। এটা তোমাদের জানতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করব? পায়ের মানটা যদি হয় 22-এর 7, তাহলে এটা হচ্ছে আমাদের আর স্কোয়ার, এ থেকে 44। এখানে কাটাকাটি করো, 22 দিয়ে 44, তাহলে আর স্কোয়ার কত পেয়ে যাচ্ছে আমরা? 7 দিয়ে 14। আর স্কোয়ার মানটা আমরা বের করে নিলাম। এবার দেখো আরেকটা এখানে কথা বলেছি যে প্রত্যেকটা লোকের জন্য যেরকম জায়গা লাগতো 4 বর্গমিটার, তার একটা লোকের জন্য যে বাতাসের প্রয়োজন, তাই না? 20 ঘনমিটার। মানে যে লোকটা দাঁড়িয়ে আছে কতটা জায়গা নিয়ে, কতটা বাতাস নিয়ে দাঁড়িয়ে আছে, তাই না? তার পরিমাণটা দেওয়া আছে একজন লোকের। তাহলে একজন লোকের বাতাস লাগে, বাতাস একজন লোকের বাতাস লাগে কত? এখানে বলেছে 20 ঘনমিটার, 20 ঘনমিটার। ঠিক আছে, তাহলে 11 জন লোক ছিল, তাহলে 11 জন লোকের বাতাস লাগে কত লাগবে? তো 11 জন লোকের বাতাস লাগবে 20 দিয়ে 11 গুণ করে দাও, এত ঘনমিটার। তাহলে 11 দিয়ে 22, একটা শূন্য, এত ঘনমিটার। এবার এই যে বাতাস লাগে মানে কি? জায়গাটা পুরো শঙ্কুর যে জায়গাটা আছে, তাই না? জায়গাটা তো বাতাস আছে, এই জন্য বলেছে বাতাস লাগে বলেছে। ঠিক আছে, তাহলে এখানে এই যে মানটা পেলাম, 11 জন লোক যে পুরো দাঁড়িয়ে আছে, ভরে আছে তাঁবুতে, তাহলে কিন্তু ওর যে আয়তনটা ভিতরে, তাই না? শঙ্কুর আয়তনটা কিন্তু আমরা পেয়ে গেলাম 220 ঘনমিটার পেয়ে গেলাম। এটা তোমাদের জানতে হবে, এটা হচ্ছে শঙ্কুর আয়তন। এবার শঙ্কুর আয়তনের সূত্র আমরা জানি। তাহলে প্রথমে শঙ্কুটির উচ্চতা ধরে নিব। ধরি শঙ্কুর উচ্চতা আমরা এইচ ধরে নিলাম, এইচ মিটার। ওকে, 8 মিটার। আচ্ছা, তা শঙ্কুর উচ্চতা ধরে নিয়েছি। এবার শঙ্কুর আয়তনটা দেখো, এটা আমরা শঙ্কুর আয়তন জানি, এই যে লোকগুলো দাঁড়িয়ে আছে, তাই না? যতগুলো লোক দাঁড়িয়ে আছে, বায়ুতে লাগে, বায়ুর, তাহলে শঙ্কুর মধ্যে যে বায়ুটা আছে সেটাই তো আমাদের শঙ্কুর আয়তন। তাহলে শঙ্কুর আয়তনের সূত্র আমরা জানি 1/3 পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে শঙ্কুর আয়তনের সূত্র। এটাই হচ্ছে আমাদের কত? 220। বা এখান থেকে 1/3 পায়ের মান 22-এর 7, আর আর স্কোয়ার মানে দেখো বের করলাম 14, আর এইচটা আমরা রেখে দিলাম 220। 22 একে 22 দিকে 10 হয়ে গেল। আচ্ছা, 7 2-এ 14, 2 5-এ 10, এভাবে কাটাকাটি করতে পারবা। তাহলে আমরা দেখো এইচের মানে কত পাবো? তাহলে এইচ সমান পেয়ে যাচ্ছি, এদিকে 3 আছে, এদিকে 5 আছে, তাহলে 3 5-এ 15। তাহলে পেয়ে গেলাম। ঠিক আছে, শঙ্কুর উচ্চতা পেয়ে গেলাম। আমাদের শঙ্কুর উচ্চতা বের করতে বলেছিল। প্রশ্নে বলেছে যে
নিম্নলিখিত তাঁবুর যে তাঁবুটা তৈরি করেছিল সেই তাঁবুর উচ্চতা বের করতে বলেছে। তাহলে আমরা বলে দেবো অতএব দিয়ে এখানে অতএব তাঁবুর এখানে বাউনটা আছে, চন্দ্রবিন্দু আছে, তাঁবুর উচ্চতা কত পেলাম আমরা? 15 মিটার। এই যে আমাদের অ্যান্সারটা। এবার 3 নম্বর প্রশ্ন দেখো, আমাদের বলছে এখানে 11 সেমি বহি পরিধি বিশিষ্ট 105 সেমি লম্বা টিউবলাইটের কাচ যদি 0.2 সেমি পুরু হয় তবে দুটি টিউবলাইট তৈরি করতে কত ঘন সেমি কাচ লাগবে? টিউবলাইট এখানে দেখো এটা হচ্ছে চঙাকৃতি, এখানে ফাঁপা চঙের সূত্রটা কাজে লাগবে, ফাঁপা চঙের আয়তনের সূত্রটা। তো ফাঁপা চঙের আয়তনের সূত্রটা তোমাদের জানতে হবে, ঠিক আছে? যেটা হচ্ছে আমাদের পাই r1 স্কোয়ার মাইনাস r2 স্কোয়ার, আর এটা হবে আমাদের উচ্চতা এইচ, ফাঁপা চং, তাই না? এই যে টিউবটা আছে, এই যে আমাদের একটা টিউব তৈরি করি। এবার এখানে দেখো টিউবটা পুরু বলে দিয়েছে, তাহলে এখানে আমাদের একটা এভাবে করে হবে। তাহলে এখানে আমাদের বহির্ব্যাসার্ধ এবং অন্তর্ব্যাসার্ধ দুটো পাবো, একটা আমরা বহির্ব্যাসার্ধ পাবো আর অন্তর্ব্যাসার্ধ পাবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে দেখো আমাদের যেটা r1 হচ্ছে আমাদের বহির্ব্যাসার্ধ ধরবো বড়টা, আর r2কে ধরবো অন্তর্ব্যাসার্ধ, আর এইচটা হচ্ছে আমাদের হাইট উচ্চতা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের r2 আর এটা হচ্ছে আমাদের r1। ওকে, আচ্ছা, তাহলে এখানে দেখো আমাদের কি দেওয়া আছে? 11 সেমি দেওয়া আছে, বহি পরিধি দেওয়া আছে, এই যে বাইরের পরিধিটা, তাই না? তো বাইরের পরিধির সূত্র কি আমরা জানি? 2 পাই r1, এই যে বহির্ব্যাসার্ধ r1। তাহলে এখানে আমাদের দেওয়া আছে 2 পাই r1টা দেওয়া আছে, r1 তোমাদের বলে দিই, এটা হচ্ছে বহির্ব্যাসার্ধ, ঠিক আছে? তাহলে এটা কত দেওয়া আছে আমাদের? 11 দেওয়া আছে। তাহলে এখানে আমরা r1-এর মানটা বের করার চেষ্টা করি, 2 ইন্টু 22/7 ইন্টু r1, এখানে 11। তাহলে এখানে দেখো 11কে 11 দিয়ে 22, তাহলে আমরা কত পাচ্ছি? r1-এর মানটা এদিকে 7 আর এদিকে 4। আচ্ছা, এটাকে ভাগ করো, এটা ভাগ করে তোমরা পেয়ে যাবা 1.55, এটা পাবা, ঠিক আছে? তোমাদের আবার বলি আমি, এখানে যদি ছবিটা একটু বড় করে দেখাই, আমি দেখো বড় করে একটু বুঝাই, তারপরে তোমরা একটু বুঝতে পারবা। এই জায়গাটা দেখো এভাবে আমাদের আছে, এই যে তোমাদের এখানে বলি, দেখো এই যে মোটাটা আছে না, এই মোটাটা বলেছে পুরুটা, 0.2, এটা আমাদের হচ্ছে r2 বলেছি, আর এই বড়টা হচ্ছে r1। তাহলে দেখো r1 থেকে, এই যে r1 থেকে আমাদের এইটুকুটা যে বাদ দিই, তাই না, 0.2টা, তাহলে আমাদের কিন্তু r2 পেয়ে যাবো, কারণ এটাও r2 এই জায়গাটা, ঠিক আছে? এভাবে কিন্তু হবে জিনিসটা, আমি ছবি দেখে একটু ভালো করে বুঝিয়ে দিলাম। আচ্ছা, তাহলে আমরা দেখো বহির্ব্যাসার্ধ আর অন্তর্ব্যাসার্ধ কিন্তু পেয়ে গেলাম। আর এখানে দেখো আমাদের এখানে দেখো কি বলে দিয়েছে? উচ্চতা, এইচটা কিন্তু বলে দিয়েছে এখানে। তাহলে এখানে এইচ আমাদের কত আছে? লম্বাটা যেটা 105 টিউবলাইটে আছে, তার লম্বা উচ্চতা এইচ বলে দিয়েছে এখানে 105 সেমি। তাহলে আমাদের কী বের করতে বলেছে? হ্যাঁ, কত ঘন সেমি কাজ থাকবে দুটি টিউবের। তাহলে আমরা একটি টিউবের আয়তনটা বের করব, তাই না? বা দুটি টিউবের আয়তন। তাহলে একটি টিউবের আয়তনটা আগে বের করি, একটি, তাই না, একটি টিউবের আয়তন। তাহলে একটি টিউবের আয়তনের সূত্র কি জানি? টিউব বলতে এখানে কিন্তু চঙাকৃতি, চঙের আয়তন। তো ফাঁপা চঙ আছে, ফাঁপা চঙের যে আয়তনের সূত্রটা আমি লিখে রেখেছি তোমাদের, এই সূত্রটা কিন্তু ব্যবহার করবা। পাই ইন্টু r1 স্কোয়ার মাইনাস r2 স্কোয়ার ইন্টু এইচ। চলো মান বসাও। পাই হচ্ছে আমাদের 22 আমাদের, দেখো আমি r1-এর মানটা বসাচ্ছি। তাহলে r1 হচ্ছে আমাদের 1.75, তার হোল স্কোয়ার, মাইনাস r2 আমরা পেয়েছি 1.55, তার হোল স্কোয়ার। আর এইচ হচ্ছে দেখো বলে দিয়েছি লম্বাটা 105। তো এটা সরল করে একটা মান পেয়ে যাবো। একটি টিউবের আমরা আয়তন পাবো, একটি টিউবের আয়তন পেয়ে গেলে আমরা দুটি টিউবের আয়তন পেয়ে যাবো 2 দিয়ে গুণ করে। তা দেখো এখানে আমাদের 22/7 ইন্টু 105টা আমরা এদিকে নিচে আসি। আর এটা তোমরা দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র যদি ভাঙাও, তাহলে 1.75 প্লাস 1.55 a প্লাস b ইন্টু a মাইনাস b, 1.75 মাইনাস 1.55, এভাবে পেয়ে যাবে তোমরা। তাহলে এখানে দেখো 7 দিয়ে এটা কাটাকাটি করতে পারবা। তাহলে এখানে কত হবে? 7 × 7 3 গেল,
এখানে 7 5 35, 15 7 105, তাহলে 22 ইন্টু এখানে আমাদের 15 থেকে গেল। আর এদিকে এখানে তোমাদের বলি এই যে যোগটা, এই যোগটা পাবা তোমরা 3.30, তাই না? 3.30 এটা পাবা তোমরা যোগটা। আর বিয়োগটা তোমরা পাবা 0.2, ঠিক আছে? এই বিয়োগটা এটা পাবা। আচ্ছা, আর আমাদের এটা এভাবে গুণ করে নিয়েছি, এটা তোমরা গুণ করবা, এটা গুণ করে পেয়ে যাবা কত? এটা গুণ করে পেয়ে যাবা 217.8 এত ঘন মিটার, না ঘন সেমি, ওকে, এত ঘন সেমি। এবার একটি টিউবের আয়তন পেলাম এটা, তাহলে দুটি টিউবের আয়তন কত পাবো? তাহলে 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে আমাদের। তা আমরা করবো, অতএব লিখব দুটি টিউবের আয়তন, তাহলে জায়গায় গুণ করি 217.8 ইন্টু 2, এই যে গুণ করে আমরা দেখো 2 8 16 6, এবার 2 7 14, এদিকে হবে 15, আর 2 1 2 3, 2 দিয়ে 4, ঠিক আছে? আমি এটা পেলাম। তাহলে আচ্ছা একটু ভালো করে দেখি, এখানে আমরা পেলাম কত? 6 5, এদিকে 3, এদিকে 4, তারপর দশমিক বসে যাবে। তা দেখো এত ঘন সেমি, দুটি টিউবের আয়তন এত ঘন সেমি, এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে? এই যে আমাদের অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম। 435.6 ঘন সেমি আমাদের অ্যান্সার। এবার পণ্যের প্রশ্নগুলো করাবো, এগুলো যে রাশিবিজ্ঞানের অঙ্ক আছে। তো দেখো পণ্যের একের অঙ্কটা আছে আমাদের একটা পরিসংখ্যা বিভাজন ছক দেওয়া আছে, তো এই ছক থেকে আমাদের যৌগিক গড়টা বের করতে হবে। তাহলে আমরা আগে পরিসংখ্যা বিভাজন ছকটা তৈরি করব। তো দেখো আমরা পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করেছি, তোমাদের এভাবে ছকটা তৈরি করতে হবে। এখানে শ্রেণীর সীমানা লিখেছি, ছাত্রছাত্রীর সংখ্যা যেটা FI আমরা ধরবো, আর শ্রেণী মধ্যক এখানে বের করব যেটা XI আমাদের, আর এখানে XI FI মানে এদের যেটা বের হবে সেটা গুণফলটা এখানে আমরা লিখব। তাহলে প্রথমে দেখো শ্রেণীর সীমানাগুলো কত আছে, এখানে আছে আমাদের 10-এর কম। তো 10-এর কম বলতে, তো 10-এর কম কত হবে? 0 থেকে 10, এভাবে হবে 10-এর কম, 0 থেকে 10। আচ্ছা, তারপরে কত আছে? 20-এর কম, তারপর তোমরা দেখো 10 থেকে 20 পাবা, তাই না? 10 থেকে 20, 20-এর কম 10টা নেওয়া হয়ে গেছে, তা 10 থেকে 20। তারপর আবার দেখো 30-এর কম, তাহলে 20 থেকে 30, এভাবে শ্রেণীর সীমানাগুলো পাবা। 40-এর কম, তাহলে 30 থেকে 40। এবার বলেছে 50-এর কম, 40 থেকে 50। তারপর বলেছে 60-এর কম, তাহলে 50 থেকে 60। 70-এর কম, তাহলে 60 থেকে 70। আর এদিকে দেখো 80-এর কম, তাহলে এখানে আমরা 70 থেকে 80 নেব, 80। তারপর আরেকটা বলেছি, আমরা আরেকটা তৈরি করব। তাহলে এখানে দেখো আমাদের হবে 80 থেকে 90, 90-এর কম, মানে 80 থেকে 90। এভাবে কিন্তু আমরা শ্রেণী সীমাগুলো তৈরি করতে পারবো। এবার এখানে দেখো আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা প্রথমে দিয়েছে কত? 12 দেওয়া আছে, এই যে 12। আচ্ছা, পরেরটা কত পাবো? পরেরটা দেখো, পরেরটাতে 22 আছে, তাহলে 22 যে আছে, তাহলে এখানে তো আমাদের কি 0 থেকে 10 তো 12 হয়ে গেছে। তা 0 থেকে 10 যখন 12 হয়ে গেছে, তাহলে 20 আর 10 আর 20-এর মধ্যে কতগুলো থাকবে? তাহলে 12টা বাদ দিয়ে দাও। তাহলে 22 থেকে 22টা হচ্ছে কি আমাদের সম্পূর্ণ, 0 থেকে 20-এর মধ্যে 22। তা 0 থেকে 10 যখন 12 হয়ে গেছে, তাহলে 0 থেকে 10টা 12টা বাদ দাও, তাহলে আমরা 0 থেকে 20-এর মধ্যে পাবো পরিসংখ্যাটা। তাহলে এখানে আমরা 12 কিন্তু বাদ দেব, এটা একটা হবে বিয়োগ করে। তারপর তোমরা এখানে বিয়োগ করবা, দেখো এই যে আবার এখানে দেখো কত আছে পরিসংখ্যাটা আমাদের এখানে আছে 40 আছে, তাহলে এখানে 40 হবে। 40 থেকে তারপরে 22টা বিয়োগ হবে, এরকম সবগুলো হবে, এখানে আমাদের বিয়োগফলটা পাবো। তারপরে কত আছে? তারপরে এখানে 60 আছে, 60 থেকে তোমরা বিয়োগ করতে পারবা কত? এই 40টা, এভাবে করে বিয়োগ করবা সমান সমান। তারপরে কত আছে এখানে? 72, তাহলে 72 থেকে বিয়োগ দেবা 60টা সমান সমান। আর এখানে কত আছে? 87, তারপর 87 থেকে বিয়োগ হবে কত? 72 সমান সমান। আর এখানে কত আছে? 102, তাহলে 102 থেকে বিয়োগ হবে 87 সমান সমান। তারপরে 111, 111 থেকে 102 বিয়োগ করবা, বিয়োগফলটা আমি দেখাবো তোমাদের। আর এখানে লাস্ট আছে 120, তাহলে 120 থেকে কত বিয়োগ হবে? 111। এবার দেখো এই বিয়োগটি আমি করে দেখাচ্ছি তোমাদের। তাহলে এই যে বিয়োগফলগুলো পাবো, দেখো এখানে বিয়োগ করলে 22 থেকে 12 বাদ দেবা 10 পাবা, আর এখানে 40 থেকে 22 বিয়োগ করবে 18 পাবা, এভাবে 20, 12, 15, 15, 9, 9 এভাবে বিয়োগফলগুলো পেয়ে যাবা তোমরা। এবার শ্রেণীর মধ্যগুলো বের করবো আমরা। দেখো শ্রেণীর মধ্যে কী করে পাবা?
0 এবং 10-এর মধ্যে শ্রেণীমধ্যক, মানে শ্রেণীমধ্যক পাওয়ার জন্য এই দুটোকে যোগ করো বা 2 দিয়ে ভাগ করো, তাহলে যোগ করলে 10 আর 2 দিয়ে ভাগ করলে 5, তাহলে শ্রেণীমধ্যক 5। এবার এখানে শ্রেণীমধ্যক 10 আর 20-কে যোগ করো, 10 20 যোগ করে 30, আর 30-কে যদি 2 দিয়ে ভাগ করো তো 15 পেয়ে যাবা। এভাবে আমরা পেয়ে যাবো শ্রেণীমধ্যক। নিম্ন উচ্চ যোগ করে 2 দিয়ে ভাগ, এভাবে শ্রেণীমধ্যক পাওয়া যায়। তা দেখো এখানে কত করে বাড়ছে, 10 করে বাড়ছে, তার 5 থেকে যে 15 হয় তাহলে এখানে আবার 10 বাড়বে, তাহলে কত হবে 25 হয়ে যাবে। এখানে আবার 10 বাড়াও, 35, 45, তারপরে 55, তারপরে 65, তারপরে এখানে পেয়ে যাবো 75, 85। এইভাবে আমরা পেয়ে যাব, 10 করে বাড়িয়ে বাড়িয়ে শ্রেণীমধ্যকগুলো পেয়ে যাব। আর এই যে দেখো এক্সআই এফআই, এক্সআই এফআই বলতে দেখো এই যে এফআই আর এক্সআই আছে, এদের গুণফল করে আমরা এখানে বসাবো। 12 5 গুণ করে এখানে বসাবো, 12 5 60 যেভাবে হয়। তারপর এখানে দেখো 15 আর 10-এ গুণ করবো, তো 15 10-এ গুণ করে কত হবে 150 হবে। এভাবে সবগুলো গুণ হবে, 18 25 এগুলো গুণ করে হবে। তো গুণ করে আমি দেখো এখানে তোমাদের বসিয়ে দিচ্ছি। তাহলে দেখো এই যে আমরা এক্সআই এফআই যদি গুণ করি তাহলে এদের গুণগুলো আমরা গুণফলগুলো এইভাবে পেয়ে যাবো সবগুলো, 60 150 450 700 540 825 975 675 765, তাই না? এদের গুণফলটা এটা পাবো। আচ্ছা, এবার আমরা সামেশন এফআই বের করবো আর সামেশন এক্সআই এফআই বের করবো, এই দুটো আমাদের দরকার পড়বে যৌগিক করে বের করতে গেলে। তাহলে এখানে আমরা সামেশন এফআই বের করবো। দেখো সামেশন এফআই বলতে এগুলো সব যোগ করতে হবে, 12 থেকে শুরু করে 12 10 18 এগুলো সব যদি যোগ করি তো আমরা যোগ করে পেয়ে যাবো 120 পাবো। যোগ করে কত পাবো 120। এবার দেখো সামেশন আমরা বের করবো এক্সআই এফআই, এদের যোগ করবা, এদের যোগফলটা পেয়ে যাবা 51 40। কত পাবা 51 40 পেয়ে যাবা, এই যে যোগফলটা। এবার আমরা যৌগিক করে বের করবো। তো দেখো আমরা যৌগিক করে বের করতে বলেছি, তাহলে যৌগিক গড়, যৌগিক গড়ের সূত্রটা হচ্ছে সামেশন এফআই এক্সআই বাই সামেশন এফআই। তাহলে সামেশন এফআই এক্সআই মানে বের করলাম, দেখো এক্সআই এফআই এখানে আইটা চলে গেছে, সামেশন এক্সআই এফআই যেটা সামেশন এফআই এক্সআই সেটা, তার মানটা আমরা বসিয়ে দেবো 51 40 আর নিচে হবে আমাদের 120। আচ্ছা, এটা তোমরা ভাগ করবা, এটা ভাগ করে পেয়ে যাবা 42.833 এভাবে চলতে থাকবে। তাহলে এটাকে আমরা লিখে দেবো 42.83 দিয়ে নেবো, প্রায় মান লিখে দেবো এখানে, প্রায়, যেহেতু ছাড়া গেছে, তাই না? তাহলে এটাই আমাদের কিন্তু অ্যান্সার যৌগিক গড়ের মানটা। এবার দেখো পণ্যের 2 নম্বরটা করাবো। এখানে আমাদের বলেছে নিচের তথ্যের মধ্যমা 32 আর পরিসংখ্যার সমষ্টি 100, তবে এক্স ও ওয়াইয়ের মান নির্ণয় করো। তো এখানে আমাদের একটা ছক দেওয়া আছে, শ্রেণী সীমানা পরিসংখ্যা দেওয়া আছে। তো আমরা এই ছক থেকে পরিসংখ্যা বিভাজন ছকটা আমরা তৈরি করব, তাই না? তো চলো আমরা পরিসংখ্যা বিভাজন তালিকাটা আমরা বানাচ্ছি। দেখো পরিসংখ্যা বিভাজন ছকটা আমরা তৈরি করে নিয়েছি, আমাদের এভাবে তৈরি করতে হবে। শ্রেণী সীমানাগুলো দেওয়া আছে, এখানে শ্রেণী সীমানাগুলো আমরা বসিয়ে দিয়েছি, আর পরিসংখ্যাগুলো দেওয়া আছে, পরিসংখ্যাগুলো বসিয়ে দিয়েছি। তারপর তোমাদের লিখতে হবে ক্রমযৌগিক পরিসংখ্যা। ক্রমযৌগিক পরিসংখ্যাগুলো কীভাবে বের করবা, প্রথম যেটা থাকবে পরিসংখ্যাটা সেটা লিখে নেবা। তারপরে যে পরিসংখ্যাটা আছে দেখো এই যে 10 + x, তাই না? এই যে ঠিক আছে 10 + x আর এই যে 25টা আমরা যোগ করেছি, এমনি এই 25টা যোগ হবে। এভাবে করে কিন্তু আমরা পেয়ে যাব প্রত্যেকটা। তাহলে দেখো আমরা পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করে নিয়েছি। এভাবে শ্রেণীসীমা পরিসংখ্যা আর কর্মযৌগিক পরিসংখ্যা এভাবে লিখতে হবে তোমাদের। শ্রেণীসীমাগুলো দেখো আমাদের দেওয়া ছিল, শ্রেণীসীমাগুলো আমরা দিয়েছি। আর পরিসংখ্যাগুলো আমাদের দেওয়া আছে, দেখো পরিসংখ্যাগুলো আমরা দিয়ে দিয়েছি। আর কর্মযৌগিক পরিসংখ্যাগুলো দেখো কীভাবে বের হবে। দেখো পরিসংখ্যা যেটা 10 ছিল সেটা 10 বসিয়ে দেবা এখানে। তারপরটা দেখো কী হবে, এই 10-এর সঙ্গে x যোগ হবে, প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা যোগ হয়ে তৈরি হবে 10 + x, মানে এর সঙ্গে আবার এটা যোগ হয়ে এটা হবে, আবার এটার সঙ্গে এটা যোগ হবে, দেখো এটা যোগ করে আবার এটা হয়ে গেছে আমাদের। আবার যেটা হলো সেটা আবার এখানে বসাবা, 30 আছে 30 যোগ করে নেবা, তো যোগ করে দেবো, হয়ে গেল 65 + x। আবার 65 + xটা বসিয়ে দেবা, y আছে yটা যোগ করে দাও, তো এখানে তো যোগ ফলে এটাই দাঁড়াবে আমাদের। তারপরে এটার সঙ্গে আবার 10 যোগ হবে, তো এটা লিখেছি, 10 যোগ করেছি, যোগ করে আমাদের কত হয়েছে 75 + x + y পেয়ে গেছে। আচ্ছা, এটাকে আমরা n বলা হয়, এই মানটা আমরা n আমরা জানি। এবার আমাদের এখানে দেখো আমাদের বলে দিয়েছে পরিসংখ্যার সমষ্টি 100 বলে দিয়েছে, মানে nটা 100 এখানে আছে, ঠিক আছে? আমাদের nটা কত আছে 100, আর পরিসংখ্যার সমষ্টি হচ্ছে মোট এটা টোটালটাই যে পরিসংখ্যার সমষ্টিটা। তাহলে আমরা এখানে বলতে পারবো যে 75 + x + y, এই মানটা হচ্ছে 100। তাহলে এখান থেকে আমরা x + y এর একটা সমীকরণ পেয়ে যাচ্ছি। তাহলে 100 থেকে 75 বাদ দেবা, 25 পেয়ে যাবা। তাহলে এখানে আমরা 1 নং নাম দিয়ে রেখে দিলাম।
এবার দেখো এখানে এফ লিখেছি 30। এফ দেখো, এফ হচ্ছে আমাদের এই যে পরিসংখ্যাগুলো সবচেয়ে বড় সংখ্যাটা, তাই না? মধ্যে দেখবো আমরা, মধ্যে দেখলে এখানে দুজন, এদিকে দুজন, তার মধ্যে আছে এরা দুজন, 25 আর 30 মধ্যে পাচ্ছি। তাহলে 25 30-এর মধ্যে বড় কে? যে বড় থাকবে সেটাকে নিব আমরা কি? এফ নেব। এফ হচ্ছে 30 এখানে। ওকে, এই দুটোর মধ্যে বড়টাকে নিবা, সেই মধ্যটা নিবা। এবার সিএফটা দেখো, সিএফটা কি? এই যে এটা আছে, এর যেটা আমরা পাবো কর্মজীবী পরিসংখ্যাটা, তার আগেরটা নিব, এর আগেরটা নিলাম, সিএফ নিলাম। আর এইচ হচ্ছে শ্রেণীদৈর্ঘ্যগুলো দেখো, এখান থেকে 40 থেকে 30 বিয়োগ করে 10 পাবা। আর এলটা হচ্ছে দেখো, যেটা আমরা নিয়েছি এফটা মধ্যমাটা, তার যে নিম্ন সীমাটা আছে, সেই নিম্ন সীমাটা হচ্ছে আমাদের এল, এটা হচ্ছে এল হচ্ছে 30, দেখো 30 নিয়েছি। এবার আমরা মধ্যমার সূত্র আমরা জানবো। এই মধ্যমার সূত্রটা মনে রাখবো তোমরা, এল প্লাস n/2 মাইনাস সিএফ বাই এফ ইন্টু এইচ। এবার মানগুলো বসিয়ে দিয়েছি, দেখো এল এর মান এন হচ্ছে আমাদের এখানে 100 দেওয়াই আছে প্রশ্নে, এনটা হচ্ছে 100 বসিয়ে দিয়েছি, সব মানগুলো বসিয়ে দিয়েছি, মান বসিয়ে দিয়েছি। এবার দেখো মধ্যমা কিন্তু আমাদের প্রশ্নে বলে দিয়েছে, দেখো আমাদের প্রশ্নের মধ্যমা কত দেওয়া আছে? মধ্যমা দেওয়া আছে 32। তাহলে আমরা এই মানটা আমরা 32 পেয়ে যাবো। তোমরা এখানে সলভ করে তোমরা এক্সের মান পেয়ে যাবা। আমি এক্সের মানটা বলে দিচ্ছি, এখানে সলভ করে কত পাবা? তোমরা এক্সের মানটা 9 পেয়ে যাবা। তোমরা এটা সলভ করবা, এক্সের মানটা 9। এবার 1 থেকে আমরা ওয়াই মানটা পেয়ে যাব। তাহলে 1 নং ওয়াই মানটা কত হবে? তাহলে 25 মাইনাস 9, তা দেখো আমরা 16 পেয়ে গেলাম। তাহলে দেখো এক্স আর ওয়াই মানটা বের করতে বলেছিল, তাহলে এক্সের মান হচ্ছে 9, এটা একটা অ্যান্সার, আর ওয়াই মানটা হচ্ছে 16, এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, এইভাবে এক্স ওয়াই মানটা বের করতে। এবার দেখো 15-3 নম্বরটা, 15-3 নম্বর অঙ্কটা এখানে দেখো, নিচের তথ্যের সংখ্যাগুরু মান নির্ণয় করতে বলেছে। আমাদের তথ্য দেওয়া আছে, দেখো তোমাদের একটা ছক দেওয়া আছে, শ্রেণী আর পরিসংখ্যা দেওয়া আছে। তাহলে এখান থেকে সংখ্যাগুরুর মানটা আমরা কীভাবে বের করবো? দেখো এখানে আমরা লিখেছি পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মানের যে শ্রেণীটি, সংখ্যাগুরু মানের শ্রেণীটি কীভাবে পাবো? এখানে দেখো পরিসংখ্যাগুলোর মধ্যে যে বড় আছে, দেখো 32 বড় আছে না? তো 32 যে বড় আছে, তার যে শ্রেণীটি আছে, সেই শ্রেণীটিকে বলবো আমরা পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মানের শ্রেণী। তাহলে 75 84টা হবে আমাদের, এটা হচ্ছে সংখ্যাগুরু মানের শ্রেণীটা হবে। ওকে, আর এখানে দেখো এল সমান 75 লিখেছি, যে 75 এই যে আমাদের যে শ্রেণীটি পেলাম, তার নিম্ন সীমাটা হবে আমাদের এল, নিম্ন সীমাটা নিয়েছি। আর এফ ওয়ানটা হচ্ছে ওই যে আমাদের যেটা সবচেয়ে বড় পরিসংখ্যাটা নিয়েছি F1। আর F0 আছে দেখো আমাদের যেটা পরিসংখ্যা পেয়েছি, তার আগের পরিসংখ্যাটা 32 পেয়েছে, 32-এর আগেরটা 19 আছে, 19। আর F2 আর যেটা পরিসংখ্যা পেয়েছিলাম বড় পরিসংখ্যা, তার পরেরটা দেখবা 12 আছে, যেখানে 12 দেওয়া আছে, 12 নিয়েছি। আর এইচটা কি? এইচটা হচ্ছে শ্রেণীদৈর্ঘ্য, মানে উচ্চ থেকে নিম্ন বিয়োগ করে যেটা পাওয়া যায় 9 পাবা, এটা হচ্ছে শ্রেণীদৈর্ঘ্য। এবার নির্ণীয় সংখ্যাগুরু মানে যে সূত্রটা, তো সংখ্যাগুরু মানে সূত্রটা তোমাদের জানতে হবে, এটা L প্লাস F1 মাইনাস F0 বাই 2 ইন্টু F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু এইচ, এটা হচ্ছে সংখ্যাগুরু মান বের করার সূত্র, এটা মনে রাখতে হবে তোমাদের। আর এখানে মানগুলো আমি বসিয়ে দিয়েছি, দেখো এল এর মানে যে 75, সবগুলো মানে একদম দেখে বসিয়ে দিতে হবে। তারপরে দেখো এটা সরল করবা, 75 লিখেছি, এই সরলটা তোমরা পেয়ে যাবা 39/11 পাবা। আচ্ছা, এটাকে যে ভাগ করি 39/11, 3.55 পাবা। আর এটা যোগ করলে পাবো 78.55। প্রায় লিখেছি, কিছু মান ছাড়া গেছে, যদি দশমিক দিয়ে মানগুলো চলতে থাকবে, মান ছাড়া গেছে বলে আমরা প্রায় লিখে দিয়েছি। তাহলে এই হলো আমাদের সংখ্যাগুরুর মান। এবার দেখো আমরা দেখালাম যে 386 পাতার অঙ্কগুলো তোমাদের দেখিয়ে দিলাম। এখন যে আমি দেখাবো 380 পাতার পরিমিতি এবং রাশিবিজ্ঞান অঙ্কগুলো দেখাবো তোমাদের। তো দেখো 14-1 নিয়েছি, 14-1 অঙ্কটা বলছি, একটি নিরেট সিসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি, ওই গোলকটিকে গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে, তাই না? তো এখানে আমাদের কী করতে হবে? এখানে আমাদের বড় গোলক আছে আর ছোটো গোলক আছে, বড় গোলকটাকে গলিয়ে ছোটো গোলক তৈরি করবে, তার বড় গোলকের আয়তন বের করবো আর ছোটো গোলকের আয়তন বের করবো। বড় গোলকের আয়তনটাকে ছোটো গোলকের আয়তন দিয়ে ভাগ করে দাও, আমরা টোটাল সংখ্যা পেয়ে যাবো কতগুলি ছোটো গোলক তৈরি হবে। তাহলে আমরা অঙ্কটা করতে পারবো। তাহলে দেখো এখানে বড় গোলকের ব্যাস দেওয়া আছে, তাহলে এখানে বড় গোলকের আমরা ব্যাসার্ধ বের করব, ব্যাসার্ধ, তাই না? তো বড় গোলকের ব্যাসার্ধ কত হবে? ব্যাসটা আছে এখানে 14, তাহলে 14কে 2 দিয়ে ভাগ করো, তাহলে 7 সেমি। তো বড় গোলকের আমরা কী বের করে নিলাম? ব্যাসার্ধ বের করে নিলাম। আচ্ছা, তো বড় গোলকের আয়তন, তাহলে বড় গোলকের আয়তন, বড় গোলকের আয়তন আমরা কত পাবো? বড় গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব বলতে 7n3, ঠিক আছে? এটা হচ্ছে বড় গোলকের আয়তন। ছোটো গোলকের আয়তন,
ছোট গোলকের আয়তন। ছোট গোলকের দেখো ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে 4/3 পাই, আর ব্যাসার্ধ কত আছে 3.5 তার হোল কিউব। এবার যেটা আমরা বললাম যে বড় গোলকের আয়তনটাকে ছোট গোলকের আয়তন দিয়ে ভাগ করে দাও, কতগুলি ছোট গোলক তৈরি হবে বড় গোলকটা গলিয়ে তা কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে এখানে দেখো অতএব কী হবে, এখানে ছোট গোলকের সংখ্যা হবে, আমরা লিখব ছোট গোলকের সংখ্যা হবে। বড় গোলকের আয়তনটা আমরা উপরে দেব 4/3 পাই, 7 কিউব হচ্ছে 3টা 7, নিচে 4/3 পাই, আর এখানে আমাদের গুণ হবে 3.5টা 3 বার, 3.5। আচ্ছা এখানে দেখো 7 দিয়ে কাটো, 7 পাচ্ছে 35, এখানে 7 পাচ্ছে 35, এখানেও 7 পাচ্ছে 35। এখানে দেখো 4/3 পাই কেটে গেল। তাহলে আমরা দেখো উপরে 10গুলো উপর দিকে নিয়ে যাব, 10 গুণিত 10 গুণিত 10, এই যে দশমিক উঠিয়ে 10 হবে, এখানে 10 হবে, আর নিচে 5 গুণিত 5 গুণিত 5। এটা কাটো, এটা 2 পাবা, এটা কাটো, এখানে 2 পাবা, এটা কাটো, এখানে 2 পাবা। তাহলে আমাদের 2 গুণিত 2 থেকে গেল। আচ্ছা এটা কিন্তু সংখ্যা, এটা টি আসবে, কতগুলি ছোটো গোলক পাওয়া যাবে। তাই দেখো আমরা গুণ করে কত পেয়ে যাবো, 8 পেয়ে যাবো। তার ছোটো গোলক তৈরি হবে 8টি, বড় গোলকটাকে গলিয়ে যে ছোটো গোলক তৈরি করবে কতটি তৈরি হবে, 8টি তৈরি হবে। 2 নম্বর প্রশ্নটা বলছে একটি লম্ব চঙ্গাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার এবং আয়তন 924 ঘনমিটার হলে ওই স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য উচ্চতা কত হবে। তা আমাদের দেখো এখানে চং আছে, চঙের বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে। তা আমাদের চঙের বক্রতলের ক্ষেত্রফলটা জানতে হবে। চঙের ব্যাসার্ধ আমরা আর নিয়ে নেব, আর উচ্চতা এইচ নিয়ে নেব, ঠিক আছে। তাহলে ব্যাসার্ধ আর উচ্চতা এইচ ধরে আমরা চঙের বক্রতলের ক্ষেত্রফলটা দেখব। চঙের বক্রতলের ক্ষেত্রফল 2 পাই RH, ঠিক আছে। আর এটা সমান কত পেয়ে যাব, এটা সমান দেওয়া আছে 264, 264, একে 1 নং নাম দিয়ে দিলাম। এবার চঙের আয়তনের সূত্র আমরা জানি পাই R²H, ঠিক আছে। আর এটা মানটা বলে দিয়েছে, চঙের আয়তনটা 924, তাহলে 924, এটাকে আমরা 2 নং নাম দিয়ে দেবো। এবার 2 ভাগে 1 করব, এখান থেকে আমরা দেখব এইচ কেটে যাবে, আর এর মানটা পাবো। তাহলে আমরা করছি 2/1। এই যে ভাগগুলি আমরা দেখো, তাহলে এখানে আমরা এটা উপরে দিব, তাহলে পাই R²H উপরে, আর নিচে হবে 2 পাই RH। এখানে আমাদের দেখো 924টা উপরে হবে, আর 264টা নিচে হবে, 264। এবার চলো কাটাকাটি করো, পাই কাটো, এইচ কাটো, এখানে R² আছে, তো একটা আর থেকে যাবে, এখানে কাটো, এখানে তোমরা কাটো যে দিয়ে কাটাকাটি করতে পারো। এখানে আমি যদি ধরো 4 দিয়ে কাটাকাটি করি, তাহলে এখানে দেখো 4 2 8, 4 3 12, 4 1 4, আর এখানে 4 6 24, আবার এখানে কত আসবে 2 আসবে, তাহলে এখানে আবার 24 আসবে, 4 6 24। এবার কত দিয়ে করবো, 11 দিয়ে করো, 11 6 66, আর এখানে 11 দিয়ে 22, 11 কে 11। এবার 3 দিয়ে করো, 3 2 6, আর 3 7 21। আচ্ছা এবার এই 2 আর এই 2 কেটে দিতে পারো, তাহলে আর এর মানটা কত দেখতে পাচ্ছ, আর এর মানটা দেখতে পাচ্ছ 7। তো আর এর মানটা বসিয়ে দাও, 1 নঙে বসিয়ে দাও, আমরা পেয়ে যাবো এইচের মানটা, ঠিক আছে। তাহলে আমরা 1 থেকে যদি দেখি আমরা 2 ইন্টু পায়ের মান 22-এর 7, আর হচ্ছে আমাদের 7 পেলাম, আর এইচ, আর এখানে আছে 264। চলো এখান থেকে আমরা বের করি, 7 আর 7 কেটে দিলাম, 2 দিয়ে কাটাকাটি করি, তাহলে 2 একে 2, 2 3 6, 2 দিয়ে 4। এবার 11 দিয়ে করবো, 11 দিয়ে 22, আর এখানে 11 কে 11, 11 দিয়ে 22, ওকে। আচ্ছা এখানে 2 দিয়ে করো, 2 6 12, দেখো এইচের মানটা পেয়ে গেলাম কত, এইচের মানটা আমরা 6 পেয়ে গেলাম। আচ্ছা আর এখানে আছে 7, ব্যাসার্ধ 7, কিন্তু আমাদের ব্যাস বলেছে, তাহলে এবার বলে দেবো স্তম্ভের ব্যাস, এখানে দেখাই দিই আমি। তাহলে অতএব স্তম্ভের ব্যাস কত পাবো, দেখো ব্যাসার্ধ 7 পেয়েছি, তাহলে 7কে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 14 এককগুলো কী আছে, এককগুলো এখানে মিটার আছে, তাহলে 14 মিটার। এবং কি বলেছে উচ্চতা, তাই না, তাহলে উচ্চতা আমরা পেয়ে গেছি, তাহলে উচ্চতা আমরা পেয়েছি 6 মিটার।
এই আমাদের অ্যান্সারটা। এবার দেখো 14-3 প্রশ্নটা বলছে একটি সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত 3:2:1 এবং উহার আয়তন 384 ঘন সেমি। চৌপলের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? আচ্ছা, সমকোণী চৌপল এখানে আয়তঘন আমরা জানি, ঠিক আছে, সমকোণী চৌপল বা আয়তঘন বলা হয়। তাহলে এখানে দেখো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা অনুপাত যখন দেওয়া আছে আমরা ধরে নিতে পারবো। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি, ধরি দৈর্ঘ্যটা, দৈর্ঘ্য এখানে দেখো অনুপাতটা 3 আছে, তো 3x ধরে নাও। প্রস্থটাকে তোমরা 2x ধরে নিতে পারবা এবং উচ্চতা 1 আছে, তাহলে 1 থেকে x ধরে নাও। তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেয়ে গেছি। এবার আমরা আয়তনটা বের করব। দেখো আয়তনের সূত্র কি জানি, মাত্রাগুলির গুণফলটা হচ্ছে আয়তন। তো তোমাদের বলে দিচ্ছি যে সমকোণী চৌপল বা আয়তঘনের যে আয়তনের সূত্রটা, এই যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এটা হচ্ছে আমাদের সমকোণী চৌপল বা আয়তঘনের আয়তন বা ঘনফল, আয়তন বা ঘনফল বলতে পারো। আচ্ছা দেখো আয়তনটা বলেছে কত, 384। তাহলে এখান থেকে যে কাটাকাটি করি আমরা 2 দিয়ে, তাহলে এখানে পাবো 2 × 2 2 × 18, আর এখানে 2 দিয়ে 4, 3 দিয়ে কাটাকাটি করো, 3 × 6 = 18 আর 3 × 4 = 12, 64। তাহলে এদিকে পাচ্ছি 3টা x³ আর এদিকে আছে আমাদের 64। তাহলে দেখো 64কে তোমরা 4 কিউব করতে পারবা। তাহলে এখান থেকে আমরা এক্সের মানটা কত পেয়ে যাবো, 4 পেয়ে যাবো। তো এক্সের মানটা আমরা 4 পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে আমাদের দেখো এখানে সমগ্র তলের ক্ষেত্রফল দরকার, তো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাগুলো আমরা বের করে নিব। তাহলে দৈর্ঘ্য কত হবে, এখন দৈর্ঘ্য হয়ে যাবে দেখো 3 × 4, মানে দৈর্ঘ্যটা পেয়ে যাবে তোমরা 12 পেয়ে যাবা। প্রস্থ ছিল আমাদের 2x, তাহলে 2 × 4, তাহলে 8 পেয়ে যাবা। উচ্চতা যদি বের করো, উচ্চতা হবে কত, 4, ঠিক আছে, এক্সের মানটাই হচ্ছে উচ্চতা। আচ্ছা, তাহলে এবার আমরা সমগ্র তলের ক্ষেত্রফল বের করব। সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা তোমাদের জানতে হবে। সমকোণী চৌপলের, মানে এখানে চৌপল আছে, চৌপলের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল। দেখো সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 × দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো দৈর্ঘ্য আমাদের কত, দৈর্ঘ্য পেলাম 12 ইন্টু প্রস্থ মানে 8, প্লাস তারপরে প্রস্থ ইন্টু উচ্চতা করে দাও, প্রস্থ ইন্টু উচ্চতা 8 × 4, প্লাস তারপরে উচ্চতা ইন্টু দৈর্ঘ্য করো, উচ্চতা হচ্ছে 4 আর দৈর্ঘ্য হচ্ছে 12। এই যে এত বর্গ, একটা কী ছিল আমাদের এখানে, সেমি আছে, তার বর্গ সেমি। তাহলে এই হচ্ছে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র আয়তঘনের। 2 × দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, প্লাস আর উচ্চতা ইন্টু দৈর্ঘ্য। ওকে, চলো এটা সলভ করো। এখানে গুণ করে 12 × 8 এটা 96 পেয়ে যাবা, 8 × 4 = 32 পেয়ে যাবা, এটা 12 × 4 = 48 পেয়ে যাবা। মানটা পাবো 2 × এদের যোগ করবা, এদের যোগ করে পেয়ে যাবা 176 পেয়ে যাবা। এবার 2 দিয়ে গুণ করে দাও, 2 × 6 = 12, 2 × 7 = 14, 15, 2 × 1 = 2, 3, 352 বর্গ সেমি। এটাই আমাদের অ্যান্সার। দেখো এবার 15গুলো এসেছে, এগুলো হচ্ছে রাশিবিজ্ঞানের অঙ্কগুলো। তো রাশিবিজ্ঞানের অঙ্কগুলো করাবো। তো 15 একটা দেখো, যে কোনো পদ্ধতিতে গড় নির্ণয় করো। তো আমরা যে কোনো পদ্ধতিতে গড় নির্ণয় করব। দেখো আমরা পরিসংখ্যান বিভাজন ছক নিয়েছি। তো আমরা প্রথমে শ্রেণীর সীমাগুলো দিয়েছি, শ্রেণীর সীমাগুলো দেওয়াই আছে, 0 থেকে 30, 30 থেকে 60 শ্রেণীর সীমাগুলো দেওয়া আছে, পরিসংখ্যাগুলো দেওয়া আছে। দেখো 12, 15 পরিসংখ্যাগুলো বসিয়ে দিয়েছি। আমাদের এখানে শ্রেণী মধ্যক, তাই না, শ্রেণী মধ্যকটাকে আমাদের বলা হয় xi। তো শ্রেণী মধ্যকগুলো আমরা বের করব। মধ্যক বলতে দেখো আমাদের এই যে দেখো 30 আছে, তো মধ্যক মানে এই দুটোকে যোগ করব আর 2 দিয়ে ভাগ করব। তাহলে যোগ করলে তো 30 পাবা, আর 2 দিয়ে ভাগ করলে 15 পেয়ে যাবা। এদের যোগ করো, যোগ করে 2 দিয়ে ভাগ করো, যোগ করে 90, 90কে 2 দিয়ে ভাগ করলে 45। এভাবে এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে দেখো 75 পাবা। আবার এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে 105 পাবা। এই দুটোকে যোগ করবা, 2 দিয়ে ভাগ করবা, পেয়ে যাবা কত পেয়ে যাবা, এটা পেয়ে যাবে 135, 13 আছে 135 পাবা এটা। আচ্ছা, তাহলে এবার দেখো xi fi মানে কি, এই যে fi আর xi আছে, এদের গুণফলটা এই 12 আর 15 গুণ করে 180, 15 আর 45 গুণ করে 175, 20 আর 75 গুণ করে 1500, 25 আর 105 গুণ করে 2625 পাবা, আর 135 আর 8 গুণ করবা 1080 পাবা। এবার সামেশন xi fi মানে এদের যোগফলটা যোগ করে পেয়ে যাবা 6060 পেয়ে যাবা। আর এখানে সামেশন fi মানে এদের যোগ করবা, পরিসংখ্যানগুলো যোগ করে পেয়ে যাবা 80 পেয়ে যাবা।
এবার দেখো যৌগিক গড়ের সূত্র আমরা যেটা জানি সামেশন এক্স আই এফ আই বাই সামেশন এফ আই। তাহলে সামেশন এক্স আই এফ আইয়ের মানটা এই যে পেয়েছি বসিয়ে দিয়েছি, সামেশন এফ আইয়ের মানটাও বসিয়ে দিয়েছি আসছে। এবার তোমরা এটাকে ভাগ করবা, ভাগ করে তোমার দেখো 0 0 কেটে যাচ্ছে, 8 দিয়ে ভাগ করবা, ভাগ করে পাবা 75.75, এটা পাবা তোমার অ্যান্সারটা। ঠিক আছে, তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম। এবার দেখো পনের 2 নম্বরটা আমাদের এখানে আছে নিচের তথ্যের মধ্যমা নির্ণয় করো। আমাদের তথ্যগুলো দেওয়া ছিল, তথ্যগুলো থেকে আমরা মধ্যমা নির্ণয় করতে হবে। তো তথ্যগুলোকে আমাদের কী করতে হবে, পরিসংখ্যান বিভাজনের ছক তৈরি করতে হবে। তো আমরা দেখো শ্রেণী সীমা নিয়েছি, শ্রেণী সীমা যেগুলো দেওয়া ছিল 1 থেকে 5, 6 থেকে 10 এগুলো কিন্তু আছে, আমরা এই তথ্য থেকে আমরা নিয়েছি। আর তথ্যগুলো থেকে দেখো শ্রেণী সীমানা আমাদের বের করতে হবে। দেখো 1 থেকে 5 এখানে নাই, তাহলে 5 যখন নাই তো আমাদের কী করতে হবে, আমরা হাফ কমাবো হাফ বাড়াবো। এভাবে যদি হাফ কমায় হাফ বাড়াই তা দেখো আমাদের শ্রেণীর সীমাগুলো শ্রেণীর সীমানায় তৈরি হয়ে গেছে। দেখো এখানে যেটা আছে সেটা ফিরে আছে, মানে এটা যেটা থাকবে সেটা যেন থাকে, এখানে ছিল না বলে এইভাবে তৈরি হয়ে গেছে। হাফ কমাবো, নিম্ন থেকে হাফ কমাবো, উচ্চ থেকে হাফ বাড়াবো, প্রত্যেকটা এভাবে করা হয়েছে, দেখো করে নিয়েছি। পরিসংখ্যাগুলো দেওয়া আছে, পরিসংখ্যাগুলো আমরা দেখে দেখে বসিয়ে দিয়েছি। আর কর্মযোগী পরিসংখ্যা থেকে কীভাবে বের হয়, কর্মযোগী পরিসংখ্যা তোমরা পাবা, প্রথমে যে পরিসংখ্যাটা আছে সেটা বসিয়ে দেবা, তারপরে এর সঙ্গে এই পরিসংখ্যার সঙ্গে 3 যোগ করবা, যে 2 যোগ 3 করা হয়েছে 5, আবার 5-এর সঙ্গে এই পরিসংখ্যাটা যোগ করে নেবা 11, আবার 11 বসাবা, 11-এর সঙ্গে এর পরিসংখ্যাটা আবার যোগ করবা 18, 18 বসাবা, এর পরিসংখ্যা যোগ করবা 23, আবার 23 বসাবা, এই 4টা যোগ করবা 27, আবার 27 বসাবা, 3 যোগ করবা 30। এভাবে কিন্তু কর্মযোগী পরিসংখ্যাগুলো পাওয়া যায়। এবার শেষে যে মানটা পাবো এটাকে আমাদের এন বলা হয়, মোট পরিসংখ্যা যেটা। দেখো এন হচ্ছে এখানে 30, আর এলটা আমরা কী করে পাবো, দেখো পরিসংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় পরিসংখ্যা কী, সবচেয়ে বড় পরিসংখ্যাটা 7 দেখতে পাচ্ছ। এই যে শ্রেণীটা আছে আমাদের শ্রেণী সীমানাটা, তার যে নিম্ন মানটাকে বলা হয় এল। ঠিক আছে, তাই এল এর মান আমরা পেয়ে গেলাম 15.5। সিএফ আমরা 11। তো দেখো সিএফ 11 কোনটা পাচ্ছি, এই যে সবচেয়ে বড় যে পরিসংখ্যার মানটা আছে, দেখো এটা এই ঘরটা, তো এই ঘরের যে আগের যে মানটা আছে কর্মযোগী পরিসংখ্যাটা, সেটাকে আমরা বলবো সিএফ। এই যে 11টা, এটাকে সিএফ বলা হয়। কিভাবে বুঝলাম এটা, যেটা পরিসংখ্যার মধ্যে বড়টা দেখবা, এই যে বড়টা নিয়ে সব কাজ, এটাকে নিয়ে এই যে ঘরটা আছে কর্মযোগী পরিসংখ্যাটা, তার যে আগেরটা নিবা সিএফ, এটাকে সিএফ বলা হয় 11 মানটা। ঠিক আছে, আর এফটা হচ্ছে এই যে যেটা আমরা নিয়েছি বড় মানটা, এটাই হচ্ছে আমাদের এফ সমান 7। আর এইচ হচ্ছে 5, মানে শ্রেণী দৈর্ঘ্য, উচ্চ থেকে নিম্ন বিয়োগ করবে, এটা না। ঠিক আছে, শ্রেণী দৈর্ঘ্য ক্লাস 9-এ তোমরা শিখেছিলা, তোমরা যদি এটা বিয়োগ করো তাহলে ভুল হয়ে যাবে, তোমাকে এটা বিয়োগ করতে হবে, বড় থেকে ছোট বাদ দেবা 5 পাবা, প্রত্যেকটা থেকে দেখবা শ্রেণী দৈর্ঘ্যটা 5 পাবা, বড় থেকে ছোট বিয়োগ করে 5 পেয়ে যাবা। তাই এইচ হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য, সেটা আমরা 5। এবার আমাদের এখানে যেটা মধ্যমা বের করতে বলেছে, নির্ণীয় মধ্যমার যে সূত্রটা তোমাদের মুখস্থ করতে হবে, L + n/2 - CF / F * H। একদম এই সূত্র দেখো সব মানগুলো আমাদের এই যে জানা হয়েছে, মানগুলো বের করে রেখে দিয়েছি আমরা, এখানে মানগুলো পুট করে দিয়েছি, সবগুলো মান যার যেখানে মান বসানোর। এবার সরল করেছি, দেখো এটা সরল করে 4/7 পাবা, * 5, 4×5 = 20। ঠিক আছে, 20কে 7 দিয়ে ভাগ করবা, 20কে 7 দিয়ে ভাগ করলে 2.857 এভাবে চলতে থাকবে। তা দেখো এখানে আমাদের আসন্ন মানটা নেওয়া হয়েছে 2.86, তাহলে আমরা বাকি মানগুলো ছেড়ে দিয়েছি, তাহলে প্রায় মানটা পাবো। তো এবার এই দুটোকে যোগ করলে তোমরা পেয়ে যাবো 18.36 প্রায়, এটাই আমাদের অ্যান্সার। তো দেখো আমরা পণ্যের 3 নম্বরটা নিয়েছি, আজকের ক্লাসের শেষ সংখ্যাটা আমরা নিয়েছি। তো আজকের ক্লাসের শেষ সংখ্যাটা আমরা দেখে নেব কী বলছে। তো দেখো বলছে পরিসংখ্যা বিভাজন ছক থেকে সংখ্যাগুরু মান নির্ণয় করো। তো পরিসংখ্যা বিভাজন ছকটা আমাদের দেওয়া আছে, এই ছক থেকেই আমরা সংখ্যাগুরু মানটা বের করবো। তো আমরা লিখেছি পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মানের যে শ্রেণীটি 18 - 20 আমরা কী করে পাবো, এই যে বললাম এটা পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মানের শ্রেণীটি 18 - 20, এটা কিভাবে পাবো আমরা। দেখো এখানে পরিসংখ্যাগুলো লক্ষ্য করো, সবচেয়ে পরিসংখ্যা বড় কে আছে, পরীক্ষার্থীর সংখ্যা পরিসংখ্যা আমরা বলবো, সবচেয়ে বড় পরিসংখ্যাটা আছে 75। যে 75 যে আছে পরিসংখ্যাটা বড়, তার যে শ্রেণীটা আছে 18 - 20, সেটাকে ধরবো আমরা পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মানের শ্রেণী, এটা কিন্তু তোমাদের জানতে হবে। আচ্ছা, এবার নির্ণেয় সংখ্যাগুরু মান, নির্ণেয় সংখ্যাগুরু মানের সূত্র হচ্ছে L + f1 - f0 / 2f1 - f0 - f2 * h। এবার এদের পরিচয় এল কি, এল হচ্ছে দেখো এখানে যে আমরা ধরেছিলাম যে পরিসংখ্যাটা বড় যে শ্রেণীটা আছে, এই যে দেখো যে শ্রেণীটা ধরেছিলাম যে সংখ্যাগুরু মানের শ্রেণী, তার যে নিম্ন মানটাকে আমরা এল ধরবো 18। F1টা কি, F1টা হচ্ছে ওই যে বড় পরিসংখ্যাটা 75, F1টা হচ্ছে বড়
পরিসংখ্যা, এদের মধ্যে যে বড় পরিসংখ্যাটা থাকবে যাকে ধরে আমরা কাজ করি, তাহলে এটা 75। F0টা হচ্ছে দেখো 45 মানে আগেরটা, মানে এর যে আগেরটা আছে 75 আগের পরিসংখ্যাটা কত আছে 45, এটা 45 নেব। আর F2 হচ্ছে দেখো এই যে F1 যে পরিসংখ্যাটা আছে তারপরের যে পরিসংখ্যাটা আছে 38 সেটা নিয়েছি আমরা দেখো। আর এইচটা কি, এইচটা আছে এদের মধ্যে শ্রেণী দৈর্ঘ্য, মানে উচ্চ থেকে নিম্ন বিয়োগ করবা দেখবা 2 পাবা, প্রত্যেকটার শ্রেণী দৈর্ঘ্য আমাদের এখানে এইচের মান 2। আচ্ছা, এই যে মানগুলো আমরা পেয়ে গেলাম, তো মানগুলো সব এখানে বসিয়ে দেবো। মানগুলো কিন্তু আমরা দেখো বসিয়ে দিয়েছি, যার যেটা মান বসিয়ে দিয়ে আমরা 18 প্লাস এটা সলভ করবা, এটা সলভ করে তোমরা পেয়ে যাবা 60/68। এটা যদি ভাগ করো 60/68 তোমরা 0.9 পেয়ে যাবা। তো এটা আমরা যোগ করেছি, যোগ করে আমরা 18.9 পেয়ে গেছি প্রায়, মানে এখানে মানটা আমরা কিছু ছাড়া গেছে, আসন্ন মানে নেওয়া হয়েছে, তার জন্য আমরা প্রায় নিব। তাহলে আমাদের এটাই অ্যান্সার, এই যে আমাদের নির্ণীয় সংখ্যাগুলোর মান 18.9। এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্ক। আজকে তোমাদের আমরা দেখালাম যে পরিমিতির অঙ্কগুলো, রাশিবিজ্ঞানের অঙ্কগুলো দেখালাম। এরপরের ক্লাস তোমাদের তাড়াতাড়ি আসবে, তোমরা ভিডিওগুলো দেখতে থাকো। ভিডিওগুলো যদি ভালো থাকে তোমরা ভিডিওগুলোতে লাইক করো এবং বন্ধুগুলোর কাছে ভিডিওগুলো শেয়ার করো। এবং যারা নতুন আছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি, তোমরা তাড়াতাড়ি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এরকম ক্লাস পাওয়ার জন্য। তাহলে তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো।